আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। শেখ হাসিনা যখন ঘোষণা দিয়েছেন যে তিনি বাংলাদেশে ফিরবেন, এবং এই ঘোষণার মধ্যে দিয়ে ঘোষণার পর থেকেই নানান আলোচনা, আসলে কি তিনি ফিরবেন, সত্যিকার ফিরবেন, তিনি কি তার নেতা কর্মীদেরকে চাঙা করার জন্য এরকম স্লোগান দিয়েছেন, নাকি সত্যি বৈশ্বিক বাস্তবতা, বাংলাদেশের বাস্তবতা এমন যে শেখ হাসিনা ফিরে আসবেন, এই বছরের মধ্যে ফিরে আসবেন। কেউ কেউ বলছেন যে তিনি যদি ফিরে না আসতে পারেন তাহলে ডিসেম্বরে কি জবাব দেবেন। কিন্তু তার কিছু লক্ষণ এর মধ্যে দেখা দিয়েছে। দেখেন, আমাদের যেটা বিশ্লেষণ, আমাদের ধারণা, শেখ হাসিনা এখন যা বয়স, ৭৮-৭৯ বছর বয়স একটা মানুষ, এবং জীবনে যিনি প্রায় ডজন বার, মানে ২০-২৫ বার যিনি হত্যার মুখ থেকে ফিরে এসছেন, সেই মানুষ ৮৮-৭৯ বছর বয়সে কি ফাঁসি, কি জেল, সেগুলোর দিকে তাকাবেন নাকি তার নিজের দলের দিকে তাকাবেন? কারণ শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ, শেখ হাসিনা ভারতে চলে যাওয়া, আওয়ামী লীগের জন্য যে বিপর্যয় ডেকে এনেছে, শেখ হাসিনা ফিরে আসা সেই আওয়ামী লীগকে আবার সেভাবে ফিরাতে পারে, এর লক্ষণ দেখা দিল। বাংলাদেশে ঝটিকা মিছিল করছিল আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, তারা ঝটিকা মিছিল করছিল, কিন্তু গত এক সপ্তাহের দিকে যদি ফিরে তাকান তাহলে দেখবেন যে এই ঝটিকা মিছিল সাংঘাতিক ভাবে বেড়ে গেছে। শুধু বেড়েই যাওয়া নয়, পুলিশকে এখন চ্যালেঞ্জ করা শুরু করেছে সংগঠিত হয়ে। আগে গোপনে চুপি চাপি পুলিশকে এড়িয়ে ঝটিকা মিছিল করতে, এখন পুলিশও জানে, ঘোষণা দিয়ে মিছিল করে, পুলিশ আসে, কিন্তু দেখে লোকসংখ্যা এমন পরিমাণ যা দেখে পুলিশ পিছিয়ে যায়। ঘটনাটি নোয়াখালীর, এটা সোশ্যাল মিডিয়া সহ সমস্ত পত্র পত্রিকা এটা একটা ঝড় তুলেছে। এবং এখানেই ক্ষান্ত না, নোয়াখালীর ওই ঘটনার রেশ ধরে নোয়াখালীতে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনা ঘটলো, সেটিও বলা যেতে পারে যে ঘোষণা দিয়ে সংঘর্ষটি হয়েছে। মুখোমুখি অবস্থানে ছিল দুদল, কিন্তু একটা দল ক্ষমতায় আছে, পুলিশ বাহিনীও আছে তার সাথে, সেই অবস্থায় ওই দলের নেতাকর্মীরা মার খান, এইটা খুব রেয়ার বাংলাদেশে। কিন্তু বিএনপির ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে, তারা একরকম আওয়ামী লীগের হাতে মার খেয়েছেন। এই ঘটনাগুলো কি ইঙ্গিত দেয়? আমরা এতদিন যেটা বলে আসছি যে এই আওয়ামী লীগ ইস্যুর যদি রাজনৈতিক সমাধান না হয় তাহলে সামনে এটা বড় রকম সংঘাত সংঘর্ষে তৈরি করবে, সেই লক্ষণই তো দেখা যাচ্ছে। আমরা এক ঝলক আগে নোয়াখালীর খবরটার দিকে ফিরে আসি, সেই খবরটা অলরেডি আপনারা অনেকে পেয়েছেন। নোয়াখালীর সদর উপজেলায় ছাত্র দলের নেতাকর্মীদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ছাত্র দলের একটি মোটরসাইকেল অগ্নিসংযোগ করা হয়। সংঘর্ষে নোয়াখালী শহর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক হৃদয় সহ ছাত্রদল যুবদলের কমপক্ষে ৬ জন আহত হয়েছেন। ছাত্রদল যুবদলের ৬ জন আহত হয়েছে, তাদের মোটরসাইকেল পোড়া গেছে। শনিবার সন্ধ্যায় উপজেলার বালাতরাপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম সুল্লুকিয়া গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে সেখানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত আছে। মানে কতটা চ্যালেঞ্জ তারা নিয়েছে মাথায়, যে জানে এরকম সংঘাত সংঘর্ষ হলে পরে তার ফল কি হবে। মামলা তো নর্মালি এমনিতে মিছিল করলেই সন্ত্রাস দমন আইনে মামলা হয়, আর সেখানে যদি ক্ষমতাসীন দলের সাথে সংঘাতে যায় তাহলে কি হতে পারে এটা সহজেই অনুমেয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেলে উপজেলার ৯৯ ইউনিয়নের বাঁধেরহাট এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগের দিন যেটা হয়েছিল, যেটা পুলিশ গিয়ে লোকসংখ্যার উপস্থিতি দেখে ফিরে এসেছিল বা কোনো বাধা দেয়নি, এর প্রতিবাদে শনিবার বিকেলে জেলা ছাত্র দলের সভাপতি NBS রাসেলের নেতৃত্বে সেখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে ছাত্রদল। মানে আমি আবারও রিপিট করছি যে আগের দিন এত বিশাল পরিমাণ শুধু ছাত্রলীগ মিছিল করলো, পুলিশ ফিরে আসলো। পরের দিন এটার প্রতিবাদে ছাত্রলীগ মিছিল করলো, কিন্তু তারপর সেখানে থাকাকালীন তারা আওয়ামী লীগের নেতা কর্মীরা কাফনের কাপড় মাথায় বেঁধে কালাতরোপ ইউনিয়নে একটি মিছিল করে এমন সংবাদ পায়। কর্মসূচি শেষে ছাত্র নেতা কর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে ফেরার পথে কালাতরাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন সেলিমকে তার বাড়ির পাশে একটি দোকানে বসে থাকতে দেখতে পান। এ সময় চেয়ারম্যানের সঙ্গে ছাত্র নেতা কর্মীদের মিছিলের কথা নিয়ে বাকবিতণ্ডা হয়। এদিকে মসজিদের মাইকে চেয়ারম্যানের উপর হামলার কথা ছড়িয়ে দিলে স্থানীয় আওয়ামী লীগ ও চেয়ারম্যানের সমর্থকরা ঘটনাস্থলে জড়ো হন। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় ইটপাটকেল নিক্ষেপ করা হয় এবং ছাত্রদলের একটি
মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এতে শ্রমিক দলের নেতা হৃদয় সহ 6 জন আহত হন। পরে রাত 8:45টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা একত্রিত হয়ে সাদ হোসেন সেলিমের একটি ব্যক্তিগত কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। তার মানে ঘটনাটা ঘটলো কি, যে আওয়ামী লীগের ছাত্রলীগের মিছিলের প্রতিবাদ করতে ছাত্রদল সংগঠিত হয়ে নিশ্চয়ই পূর্ণ সমর্থন নিয়ে তারা মিছিল করলো, এবং মিছিলের পরে আবারও তারা সেই অসংগঠিত ছাত্রলীগের হাতেই জাস্ট মাইকে একটা ঘোষণার উপরে তারা আবার সংঘাতে জড়িয়ে মার খেলো। জেলা ছাত্রদলের সভাপতি এবিএম রাসেল বলেন, চেয়ারম্যানের বাড়ির পাশে ছাত্রলীগের লোকজন মিছিল করার জন্য জড়ো হয়েছিল। খবর পেয়ে ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে গেলে তাদের উপর অতর্কিতে হামলা চালানো হয়। পরে আমরা বাদেরহাটের কর্মসূচি শেষে ঘটনাস্থলে গিয়ে নেতাকর্মীদের নিরাপদে সরিয়ে আনি। হামলায় আমাদের 6 জন নেতাকর্মী আহত হয়েছে, একটি মোটরসাইকেল আগুন দেওয়া হয়েছে। সুতরাং মডেল থানার ওসি বলছেন তৌহিদুল ইসলাম, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। হামলা, মোটরসাইকেল ও একটি অফিসে সংযোগের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ ও র্যাব সদস্যরা রয়েছেন। এবার আওয়ামী লীগ ছাত্রলীগ যদি ফিরতে চায় তাহলে ছাত্রদল মাঠ পর্যায়ে তারাও বাধা দিবে, এটা মোটামুটি একটা প্রমাণ পাওয়া গেল। এবং ছাত্রদল বাধা দিলে একটা সময় তাদের সাথে ইসলামী ছাত্র শিবির বলি, ওই গুটি কয়েক এনসিপি যা আছে তারা যদি একত্রিত হয় তাহলে সামনে তো সংঘাত সংঘর্ষই পারবে। ফলে আমি জানি না বাংলাদেশের নেতৃবৃন্দ সবটা বুঝেও কি না বুঝার পথেই হাঁটবেন, নাকি একটা সমাধানের পথ পাতলে নেবেন। সেই মুহূর্তে এবং সারা বিশ্বে যে বিষয় নিয়ে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে তা হচ্ছে পুশব্যাক বা পুশিন। ভারতে অনুপ্রবেশকারী যত মুসলমান নাগরিক রয়েছে, বাংলাদেশ থেকে যারা কাজের অভাবে, ভাতের অভাবে কাজ করতে গিয়েছেন, তাদেরকে নিয়ে বেশি আলোচনা হচ্ছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক যে এই যে দেখেন, মানে সীমান্তে বাংলাদেশিরা এসে বসে আছে, তাদেরকে আমাদের এই বাংলাদেশের নাগরিক হিসেবে মেনে নিচ্ছে না বাংলাদেশ সরকার। মানে কিরকম বেহায়া এবং বজ্জাত হলে এটা সম্ভব? এখন চরমনায়ের পীর মিছিল করে যাচ্ছে না সীমান্তে, আমাদের বাংলাদেশি মুসলমান কষ্টে আছে, কেউ যাচ্ছে না। এখন হেফাজত যাচ্ছে না, এখন খেলাফত মজলিস যাচ্ছে না, এখন বিএনপি যাচ্ছে না, এখন জামাত যাচ্ছে না, এখন কেউ যাচ্ছে না। আমরা যেটা দেখেছি, যখন রোহিঙ্গাদেরকে আরমা থেকে পুশ করা হলো, আমরা দেখেছি তাদের স্বাগত জানানোর জন্য সবাই চলে গেছে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, সকল মৌলবী যত সংগঠন, মাদ্রাসা, এখানে সবাই এরা তাদের ওয়েলকাম জানিয়েছে। বরং আওয়ামী লীগ সরকার যেন তাদের ভালো করে জায়গা দেয়, সেই জন্য মিছিল মিটিং করেছে। আর এখন নিজের দেশের নাগরিকের জন্য কারো মায়া দয়া নাই। এই ব্যাপারে ইমতিয়াজ মাহমুদ কি বলেছে আপনাদের আমি শোনাই আপনাদের। ইমতিয়াজ মাহমুদ কি বলেছেন? হ্যাঁ, ইমতিয়াজ মাহমুদ কি লিখেছে দেখেন। তিনি একজন লেখক, ব্লগার। উনি লিখেছেন, পুশিন নিয়ে আপনারা যেমন সংবাদ লেখেন, মেহেরবানি করে মনে রাখবেন এই মানুষগুলি এরাও মানুষ, ওরা আমাদের দেশেরই মানুষ, প্রায় সকলেই বাংলাদেশের মানুষ। টেলিভিশনে ওদের দেখাচ্ছে, ওরা কথা বলছে সাংবাদিকদের সাথে, দেখলে কথা শুনলে স্পষ্টই বোঝা যায় এরা বাংলাদেশের মানুষ। বাংলাদেশেরই একদল মানুষ ভারতে চলে গিয়েছিল, বেআইনিভাবে গিয়েছিল, ওরা দেশে ফিরতে চাইছে, ওদের দিকে বন্দুক তাক করে রেখেছে, ওদেরকে ঢুকতে দিচ্ছে না। কিরকম কথা? আমেরিকা থেকে যখন আমাদেরকে একদল নাগরিককে ধরে প্লেনে পাঠিয়ে দিয়েছে, আপনারা কি ওদের এয়ারপোর্টের থেকে ফেরত দিয়ে আমেরিকা পাঠিয়ে দেন? অথবা মালয়েশিয়া থেকে যখন পাঠায়, অথবা মায়ানমার থেকে যখন রোহিঙ্গারা এসে ভিড় করে আমাদের সীমান্তে, ওদের তো ওরা তো আমাদের নাগরিকই না। হ্যাঁ, একটা আইনি প্রক্রিয়া ওদেরকে ফেরত পাঠানো দরকার ছিল, সেটা তো ভারতের সাথে আলাপ আলোচনা করে এমনি ঠিক করে নেওয়া যায়। এই অসহায় লোকগুলোকে কেন হেনস্থা করবো আমরা? আপনারা যখন খবরের কাগজে লেখেন বিজিবি ওদের দেশে ফেরার চেষ্টা ঠেকিয়ে দিয়েছে, এটা শুনতে কিরকম লাগে? একদল গরিব মানুষ দুমুঠো ভাত জোটানোর চেষ্টায় বা কোনো দুষ্ট লোকের পাল্লায় পরে যে কোনো কারণে হোক দেশ ছেড়ে চলে গিয়েছিল, এখন ফিরতে চাইছে, বা ধরেন সেই দেশের সরকার চাপ দিচ্ছে ওদেরকে ফিরে আসার জন্যে, বা জোর করে ধরেই না হয় ফেরত পাঠাচ্ছে, ওদেরকে আসতে দিবেন না? ও ভাই, গরিব না হলে এই লোকগুলো তো প্লেনেই আসতো একটা ট্রাভেল পারমিট নিয়ে, তখন তো আবার বলতেন ওয়েলকাম ব্যাক। সরকারকে বলি, দয়া করে বিষয়টা দেখেন, এদেশের মানুষ যদি দেশে ফিরতে চায় ওদের বাধা দিবেন। এটা
কোনো বীরত্ব নয়, এটা অন্যায়। এই দেশের নাগরিক যদি না হয় তাহলে আলাদা কথা। আপনারা খেয়াল করেছেন আমেরিকা থেকে যখন হাত পায়ে শিকল বেঁধে পাঠিয়ে দিল এই ইউনিশ চোট্টা সরকার, সেটাকে গ্রহণ করেনি। বিএনপি তাদের গ্রহণ করেনি, এই সরকার গ্রহণ করেনি, জামাতের সরকার। তখন কেউ প্রতিবাদ করেছে? তাদের তো আপনি ঠিকই আসতে দিলেন। তাহলে ভারতে আপনার দেশের নাগরিক, আপনি দেখেন আরেকটা দেখবেন যে এইটা সব সর্বশ্রেষ্ঠ দেখান, সর্বশেষ যেটা আপনাকে এটা, হ্যাঁ দেখেন তারা কি বলতেছে, ভাতের অভাবে সেখানে গিয়েছে, ভাতের অভাবে। আপনারা ভিডিওটা কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন। তারা বলতেছে ভাতের অভাবে গেছে। শুনেছেন তো যারা চাপা মারেন যে ভারতের লোক না খেয়ে থাকে, ভারতে আপনারা চিকিৎসা না করে, যে টাকলা ফুয়াদ নাকি ফাকলা ফুয়াদ বলেছে যে ভারতে চিকিৎসা করতে যাবেন না, ভারত না খেয়ে মরবে। না খেয়ে কে মরে দেখেন তো কি বলতেছে, ভাতের অভাবে, পেটের দায়ে সেখানে। নেক্সট, সুপ্রিয় দর্শক, আমি আপনাদের বলেছিলাম না যে বাংলাদেশের 1 কোটি মানুষ সরাসরি ভারতে কাজ করে খায়, প্রমাণ পেয়েছেন তো? এই যে বাংলাদেশের ডেলেভার ওইখানে গিয়ে চাকরি করে, এরা একটু ভুল বলেছে বা মিথ্যা বলেছে, বাইরে গেছে। মিনিমাম বাংলাদেশি টাকায় 1200 টাকা পায়, মিনিমাম আয় করে 1200, কোথাও কোথাও বাংলাদেশি টাকা 2000 টাকা আয় করে ডেলিভারেরা, যারা দিন মজুর। কারণ 1200-1500 রুপি পেলে আপনার 2000 পার হয়ে যায়। 1000 রুপি বেতন পাওয়া কোনো বিষয়ই না সেখানে। কারা যেন বলে যে ভারতে তো কাজ নাই, ওইখানে কেন যাবে? তারা যেন এই ভিডিওটা ভালো করে দেখে নেন। আমি বলেছি তো 1 কোটি মানুষ ভারতে খায় দায় পরে বাংলাদেশ সরকারের উপরে। বরং 1 কোটি লোক প্রতিদিন যদি 100 টাকা করে পাঠায় তাহলে 100 কোটি, যদি 500 টাকা পাঠায় প্রতিদিন বাংলাদেশে, তাহলে 500 কোটি টাকা প্রতিদিন ভারত থেকে বাংলাদেশে ঢুকতেছে ডেলিভারিগিরি করে এখানে নিচ্ছে। আপনাকে একবার এটা ভেবে দেখেছেন? আবার এই যে দেখেন একজন গান বানিয়ে ফেলেছে। প্লিজ এডিটর সাহেব, এই ইন্ডিয়া নাকি তাদের সবচেয়ে বড় শত্রু, একটু দেখেন, একটু এই র্যাপারকে দেখেন। ঠিক আছে, ভারতের বিরুদ্ধে তাদের গান, ওয়াজ করেও শেষ হচ্ছে, মানে ওয়াজ মহফিল, মসজিদ, তারপর ওয়াজের মঞ্চ, বাইতুল মুকাররমে বলে আসে, গান বানাচ্ছে ভারতের বিরুদ্ধে। একটু দেখেন গান বানাইছে, কেন বানাইছে? এই একটা প্রশ্ন করি, প্রশ্ন শোনেন। ভারত আমগো বন্ধু হইলে, প্লিজ, হ্যাঁ ওকে। ভারত মানে চাচা খালু যেটা, ভারত আমাদের বন্ধু হইলে শত্রু তাইলে কেডা? এরা এরকমই পেয়ারা পাকিস্তানি। এদের 30 লক্ষ হত্যা করলেও সমস্যা নেই, এদের মাদের ধর্ষণ করলেও সমস্যা নেই, এদের তারপরও পাকিস্তান ভালো। আর 1 কোটি মানুষ ভারত থেকে সরাসরি কামাই করে আনতেছে, তারপরও ভারত শত্রু। 1 কোটি মানুষ, আবারও বলি, 100 টাকা করে যদি বাংলাদেশে প্রতিদিন পাঠায় তাহলে 100 কোটি। যদি ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারীরা প্রতিদিন 500 টাকা পাঠায় তাহলে 500 কোটি টাকা ভারত থেকে প্রতিদিন বাংলাদেশে আসতেছে। এরাই আবার লম্বা লম্বা করে ভারত শত্রু তোমার কেঠা। শোনো যেটা, ভারত যদি বন্ধু হয়, শত্রু তোমার কেঠা। পাকিস্তান থেকে কয় পয়সা আসে? তারপর আবার দেখবেন কিছু মৌলবী আছে, এরা দেখবেন ভারত দখল করে ফেলতে চায়। কথায় এরা ভারত দখল করে ফেলতে চায়। কেন দখল করতে চায়, কি কারণে? মানে এরা নিজেরা যে কি মনে করে, লিল্লাখোরেরা যে কি মনে করে আপনি কল্পনা করতে পারবেন না। এরা বাংলাদেশি, তার চেহারায়, ভাষায়, পোশাকে স্পষ্ট, এবং মুসলমান। এখন কারো জজবা জাগে না, এখন রোহিঙ্গা প্রেমী ফেলানির ভাই বোনদের জজবা এখন জানে না। এখন ফেলানির মা ও বাবা, খালু, চাচা, ফুপা, দুলাভাই, শালা, এরা কোথায়? ফেলানির ভাতারেরা, ফেলানির মায়ের ভাতারেরা এখন কোথায়? ফেলানির দুলাভাইরা এখন কোথায়? ফেলানির চাচারা এখন কোথায়? চাপা মারো যে ফেলানিকে ধরে নিয়ে গেছে, এদেরকে ধরে নিয়ে গেছে। ফেলানির জন্য যারা চিৎকার করে তারা এখন বলে না, এখন এই যে এই বন্যা তার রোহিঙ্গাদের যদি বাংলাদেশ সীমান্তে এইভাবে আটকে রাখা হইতো, এতক্ষণ চামড়া নাই পীর মিছিল শুরু করতো, চিঙ্কু বাম মিছিল শুরু করে দিত। এই চিঙ্কু বাম, যে বাম বদমাইশ গুলো, এই বাংলাদেশের বাম চক্কর বক্কর ভর্তি পশুরা, এরা আগে মিছিল করতো। এখন কোথায় চক্কর বক্কর ভর্তি? তোমরা না গিয়েছিলা রোহিঙ্গাদের এগিয়ে নিতে? আমরাও গিয়েছিলাম, গণজাগরণ মঞ্চ গিয়েছিল। এখন যাও না কেন? এগুলো মুসলমান, এদের জন্য তোমার প্রাণ কাঁদে না? চক্কর বক্কর ভর্তি ফাঁসদি বামাতি জামাতি এলে কোথায় এখন কোথায় মানবাধিকার কর্মীরা? এদের জন্য তোমার কেন নিজের দেশের জনগণ আনতে তোমার এখন এত কষ্ট লাগে কেন? আর কত ভণ্ডামি এই দেশের বামেরা এবং মুসলমানেরা, বাংলাদেশের বাম এবং মুসলমানরা কত বড় যে ভণ্ড। আরো আপনাদের জানাবাদ আছে, মুসলমানদের চাইতে বামেরা বেশি ভণ্ড।
এখন বামদের চেতনা জাগে না। এখন কমিউনিস্টরা কোথায় বাংলাদেশে? এখন বাসদীরা কোথায়? বিপ্লবী কাউন্সিল কোথায়? এখন উদিসি কোথায়? এখন উদিসি কোথায়? সে চিঙ্কুবাম উদিসিরা এখন কোথায়? তোমরা এদের নিয়ে কথা বলো না কেন যে আমার দেশের নাগরিক দেশে ফিরিয়ে আনো? এখন মৌলভী ইউসুফ, মোহাম্মদী রসুফ, মার্ক্সবাদী রসুফ। কারণ কি? দালমে কুস্ত কালা হায়। কিন্তু এদের যদি বার্মার নাগরিক মুসলমানদের আটকাইতো, এতক্ষণ দেখতেন মিছিল কাহাকে বলে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, বামপন্থীরা সবাই দৌড়াইতো তাদের আনার জন্য, এবং এনেছে। কিন্তু নিজের দেশের নাগরিক এখন বিপদে নোম্যান্স ল্যান্ডে পড়ে আছে, চিৎকার করতেছে, এখন তাদের আসতে দিতেছে না কেন ভাই? এখন তোমাদের চেতনা কেন জাগে না? এখন তোমাদের জজবা কেন জাগে না? তাহলে যে ইসলাম প্রেম, মুসলমান প্রেম, এটা যে একটা ভণ্ডামি, ওই যে মানবতাবাদ বামপন্থীদের, সাম্যবাদ, এটা যে একটা ভণ্ডামি, আরো প্রমাণ করতে হবে আপনাদের, আরো বুঝাই দিতে হবে। প্লিজ এডিটর সাহেব কয়েকটা কিছু কমেন্টস দেখান, কিছু দেখি, দর্শকের কিছু কমেন্টস নেই। বাংলাদেশ যদি নিজ দেশে মানুষের সাথে বেইমানি করে তাহলে এরা সীমাতে না খেয়ে এমনিতেই মারা যায়, তাতে ভারতের কিছু যায় আসে না। কিন্তু ভারতের এই মানবতাবাদী যারা, তারাই দেখবেন যে মিছিল মিটিং শুরু করে দিবে। কিন্তু এখন জজবা জাগে না। আচ্ছা আপনাদের আচ্ছা এখন এখন বাইতুল মুকাররম গরম হয় না কেন? এখন মসজিদের মিম্বর খালি কেন? বার্মার মুসলমানদের জন্য, রোহিঙ্গা মুসলমানের জন্য, যাদের এত আত্মা ফাইটা যায়, বার্মার রোহিঙ্গা মুসলমান সন্ত্রাসীদের জন্য যে সমস্ত বাম ডান জামাতি বামাতি সামাতি, ঠিক আছে, সামরানা পীর মির যত আছে, ওয়াহাবি লামাজহাবি, সব চিৎকার চেঁচামেচি করে। এখন কেন কথা বলে না? আমি যে আপনাদের বারবার বলেছিলাম, প্রমাণ হয়ে গেছে তো, যেগুলো হচ্ছে এই ইসলাম প্রেম, মুসলমান প্রেম, দেশপ্রেম, এটা হচ্ছে একটা টোটালি একটা বদমাইশ। এদের সব সিলেক্টিভ। আপনি দেখেন, আর ভারতেও দেখেন কি করতেছে। আমার কথা সত্যি হয়েছে তো? আমি যখন আপনাদের বলতাম যে কোটি কোটি মানুষ সেখানে অবৈধভাবে চাকরি করে, প্রমাণ পেয়ে গেছেন তো? বাংলাদেশের মুসলমান এবং বামপন্থীরা হচ্ছে জামাল ফিরা পাগলা, ডিমের হালি 3টায় বেচবে, 5টায় বেচবে না, 5টায় কিনবে, 3টায় বেচবে। তাই এখন বাংলাদেশে অনুপ্রবেশকারী যারা ভারতে, তাদের এখন আর নিতে রাজি না, নোম্যান্স ল্যান্ডে রেখে দেবে। এটা আবার গর্ব করে বলে, গর্ব করে। ভণ্ডামিটা দেখেছেন তো? কামাই করবে ভারতে, খাবে ভারতে, থাকবে ভারতে, আবার ভারতের গালি। আবার এই দেশের মুসলমানেরা বলবে যে তারা ভারত দখল করতে চায়। এই দেশের মৌলবী লিল্লাখোর কারা যেন বলে যে ভারতের মানুষ মুতখোর, গরুর মুতখোর, কারা যেন বলে হাগে মুতের রাস্তায়। তো যেই দেশে হাগে মুতের রাস্তায়, যে ভারতে মানুষ মুত খায়, সেই মুতখোরের দেশে তোমার ভাই বোন খালা ভাগ্নি গ্রামের লোক আর কত বলবো? তোমার তো হায়া নাই, লজ্জা নাই। এই বাংলাদেশের বামপন্থীদের তো লজ্জা নাই, হায়া নাই। কমিউনিস্টদের তো লজ্জা আরো নাই, মুসলমানদেরও লজ্জা নাই। নির্লজ্জ, বেহায়া এবং ভণ্ড, প্রমাণ হয়ে গেছে তো। আবার এমনকি কলকাতার বামপন্থীরা আরেক বজ্জাত, বামপন্থীরা বদমাইশ। এরা বারবার বলেছে না যে একটা অনুপ্রবেশকারী নেই, বলে নাই নির্বাচনের আগে। এখন এগুলা কারা? এগুলো তোমাদের মায়ের লাং লাগে? এগুলো পশ্চিমবঙ্গের বামপন্থীদের মায়ের লাঙেরা এখন সীমান্তে থাকে না? বাংলাদেশের বামপন্থী আর বাংলাদেশের মুসলমানদের মায়ের লাঙেরা এখন বসে আছে এখানে? কারা এরা? এখন এগুলো বললে আমি তাহারি বালা না, তাহারির মুখ খারাপ, মৌলবীর মুখ খারাপ। অনেকেই বলেন যে একই কথা কেন বলেন? প্রতিদিন এটা ঘটতেছে তো। আপনারা মিথ্যা কথা প্রতিদিন বলতে পারবেন, প্রতি সেকেন্ডে বলতে পারবেন, মিনিটে ঘন্টায় বলতে পারবেন, সত্যটা বলতে পারবো না। সেই জন্য এই ভিডিওটা আবার রিপিট করতে হচ্ছে, বলতে হবেই। তো বাংলাদেশের মানুষ যে কত বড় ভণ্ড মুসলমান হিসেবে, বামপন্থী হিসেবে, আরো আপনাদের প্রমাণ করতে হবে। এই যে শুভেন্দু অধিকারী যদি ক্ষমতায় না আসতো, বিজেপি না আসতো, মমতা ব্যানার্জির পতন না করতো, এই সত্যটা আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতে। এবার বলছি কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো এই কথাগুলো বলতাম যে ভারতে অসংখ্য মানুষ, অসংখ্য মুসলমান বাংলাদেশে অনুপ্রবেশকারী রয়েছে। আর ভারতের হিন্দুদের এবার একটু বলতে চাই পাশাপাশি 1 মিনিট। আপনি 1 কোটি অনুপ্রবেশকারী মুসলমানকে জায়গা দিতে আপনার আপত্তি নাই, মিছিল মিটিং করেন না, পত্রিকায় লিখেন না, ফেসবুকে লিখেন না, প্রতিবাদ নাই। আর বাংলাদেশের 1 কোটি সনাতনীদের জায়গা দিতে নাকি আপনাদের জায়গা কম পড়ে, আপনাদের খাবার অভাব পড়ে, চাকরির অভাব পড়ে। আর আমাদের মুক্ত চিন্তার কথা বাদ দেন আপনারা। আমরা তো 10-12 জন বা 20 জন 100 জন যদি যাই, তাহলে তো ভারতের সম্পদ শর্ট পড়ে যাবে। শেখ ফরিদ, মুফতি মাসুদ, ঠিক আছে, ইমরান বশির, হাফেজ এনাম বা আসিফ মহিউদ্দিনের যারা পক্ষের, যারা তাদের
তাদের বক্তব্য শুনে, আসাদুরের বক্তব্য শুনে মুক্ত চিন্তক হয়েছে। তারা ধরেন এরা সংখ্যায় কত, বড় জোর 100। এই 100 জনকে যদি আপনারা ভারতে জায়গা দেন, আপনাদের তো ভারতের সম্পদ নষ্ট হয়ে যাবে, ভারতের মুম্বাইয়ের সিনেমা ধ্বংস হয়ে যাবে, তারপরে ভারতের শিল্প ধ্বংস হয়ে যাবে, তারপরে ভারতের সম্পদ আমরা খেয়ে ফেলবো, শেষ করে ফেলবো আমরা। তাই শেখ ফরিদ মুফতি মাসুদকে তো জেলে রেখেছেনি, দয়া করে একটু তারা এইবার ছেড়ে দেন। আপনারা 1 কোটি মুসলমানকে, অনুপ্রবেশকারীকে জেলে না ঢুকিয়ে তাদের পাঠাই দিতেছেন, তো মুফতি মাসুদকে দয়া করে একটু ছেড়ে দেন এখন। আর আমাদের তো আমরা যদি বলি ওইখানে গিয়ে আপনাদেরটা খাবো না, আপনাদেরটা পরবো না, আমরা নিজেরা বাইরে থেকে এনে খাবো, তারপরও আপনাদের জায়গা কম পড়ে যাবে, আপনাদের সম্পদ কম পড়ে যাবে, আপনাদের জলবায়ু কম, পানি কম পড়ে যাবে, আবহাওয়া কম পড়ে যাবে। কারণ আমরা তো মুক্ত চিন্তক। আমরা যতই হিন্দুদের পক্ষে বলি, ভারতের পক্ষে বলি, যতই বাংলাদেশি বাঙালি ভাষা, সংস্কৃতি, সাহিত্য, ধর্ম নিয়ে কথা বলি, সঙ্গীত নিয়ে কথা বলি, আমাদের তো আপনারা জায়গা দিবেন না, আমরা জানি। আমাদের যদি এইভাবে পাইতেন বিনা বিষয়, একদিন অবার হয়ে যেত, এতক্ষণ ধরে হয় জেলে পড়তেন, না হলে কোথায় রাখতেন আমরা জানি না। যাই আমাদের কথা বাদ দেন, আমরা তো জেনে শুনে বিষ করেছি পান, করেছিস কলসিকা, মেরেছিস কি যেন, মেরেছিস কলসিকানা নাকি করেছিস কলসিকানা, তাই বলে কি প্রেম দেবো না, আমরা তো বিপদে পড়ে গেছি। যাই হোক, কিন্তু এই যে 1.5 কোটি অনুপ্রবেশকারী মুসলমানকে আপনি জায়গা দেন ভারতে, যারা ভারত বিরোধী, হিন্দু বিরোধী, শুধু ভারত এবং হিন্দু বিরোধী নয়, তারা পাকিস্তান প্রেমী, তাদের আপনি জায়গা দিলেন, তাদের নিয়ে প্রতিবাদ নাই। 1 কোটি হিন্দুকে নিয়ে যাইতে বলছে, আমি বলছি এদের নিয়ে যান। অনেকেই বলেছে কেন নিব আমরা, 1 কোটি অনুপ্রবেশকারী মুসলমান নিতে পারতেছেন, আপনার মুসলমান, আপনার হিন্দু সম্প্রদায়ের লোক নিতে আপনাদের তো খারাপ লাগে কেন? যাদেরকে সারাদিন 2য় শ্রেণীর সিটিজেন মনে করা হয় বাংলাদেশে, যাদের বলা হয় যে এরা ভারতীয়, এরা বাংলাদেশি না, এরা ভারতীয়, এরা ভারতের এজেন্ট বলা হয়, আপনি তাদের জায়গা দিবেন না। কিন্তু 1.5 কোটি এই অশিক্ষিত বর্বর, যারা সমস্ত সম্পদ ইনকাম করে বাংলাদেশে পাচার করে দিচ্ছে, প্রতিদিন বললাম তো 500 টাকা করে যদি যায়, 500 রুপি, তাহলে প্রতিদিন 500 কোটি রুপি আপনার চলে যাচ্ছে বাংলাদেশে। আর আমরা খেলে পড়লে আপনাদের সম্পদ ধ্বংস হয়ে যাবে না? বাহ বাহ, আপনাদের বিচার। যাই হোক, আর বাংলা এডিটর সাহেব কিছু কমেন্টস দেখান। হ্যাঁ, ফরিদ ভাই, আপনাদের বিজেপির সাথে স্থানীয় লোকজনদের কেন, এটা তো মাথায় আসছে না, এবং হাতে লাঠি নিয়ে কি, বুঝলাম না। ও আরেকটা জিনিস বলি, বাংলাদেশে বিজেপি বিএসএফ এর ব্যাপার সীমান্তে, সেখানে বাংলাদেশি লোকজন এখানে সাধারণ নাগরিক কেন, মানে বুঝতে পারছেন তো, চুলকায় ঘাও বানাইতে চাইতেছে। ভাই, ভারতের সাথে যেদিন আপনাদের চুলকানি লাগবে, সেদিন কিন্তু বুঝতে পারবেন হাউ মেনি পেডিতে হাউ মেনি রাইস। এই যে লিল্লাহর মৌলবীরা যে বলতেছে এরা ভারতকে দখল করবে, যুদ্ধ চায়, যুদ্ধ হইলে কিন্তু বুঝবেন কেমন লাগে। আমরা যুদ্ধ চাই না, কিন্তু এদের খাসিলো দেখে মনে হয় যুদ্ধটা আসলে দরকার, তাহলেই বুঝতো হাউ মেনি পেডিতে হাউ মেনি রাইস। কমিউনিস্টরা ইসলামিস্টদের বন্ধু মনে করে, বন্ধু না, কমিউনিস্টরাই এখন ইসলামিস্ট। আপনারা নিশ্চিত থাকেন, কমিউনিস্টদের বন্ধু, ইসলামিস্টরা কিন্তু কমিউনিস্টদের বন্ধু মনে করে না। এই যে ইসলামিস্ট, তারা কিন্তু কমিউনিস্টদের কাফের মনে করে। আপনি মুসলমান হন, হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, নাস্তিক হন, আপনি কমিউনিস্ট হইলেও ইসলামিস্ট আপনাদেরকে কাফের মনে করে। মজার বিষয়। তারপরেও এরা যে বন্ধু হইতে যায় কমিউনিস্টরা এই ইসলামিস্ট দেশের। আর দেখেন, পৃথিবীতে কোনো মুসলিম দেশে আপনি কমিউনিস্ট পার্টি নাই, ক্ষমতায় যাওয়া তো বহুত দূর কি বাদ।